সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। পিআইজিএফটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদের আগেকার টিউটোরিয়ালগুলো যেভাবে উপভোগ করেছেন, আশা করি এই টিউটোরিয়ালটিও আপনারা সেভাবেই উপভোগ করবেন এবং আপনাদের ভালো লাগবে, এটাই আমাদের প্রত্যাশা। আর ভালো লাগার পাশাপাশি এটা যে আপনাদের অনেক উপকারে আসবে সেটাও আমাদের বিশ্বাস। আর আপনাদের কিছুটা উপকার হলেও সেটাই আমাদের সার্থকতা মনে করব। যাই হোক, আজকের টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাউ টু বিকাম আ ক্লাস অন অ্যাপারেল মার্চেন্ডাইজার, অর্থাৎ কিভাবে একজন প্রথম সারির মার্চেন্ডাইজার হওয়া যায় সে বিষয়ে আমরা কথা বলবো। তো এই আলোচনাটা বেশ বড় হবে, সে কারণে আমরা এটাকে কয়েকটা পার্টে ভাগ করেছি। আজকে হচ্ছে এই আলোচনার পার্ট 1 বা ফার্স্ট পার্ট। তো আসলে এই বিষয়ের উপরে আলোচনাটা হওয়া খুব জরুরি আমরা মনে করি, কারণ হচ্ছে যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের দেশে আছে, সেটাতে যে জব ফিচার বা সেখানে ক্যারিয়ার বিল্ডিং এর যে সুযোগ সুবিধা তা আমাদের ইয়াং জেনারেশনের কাছে পুরোপুরি জানা নেই, বা ইয়াং জেনারেশনের পুরোটা এই ব্যাপারে জানে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। যদি ইয়াং জেনারেশন এই সেক্টরের ক্যারিয়ার বা জব স্যাটিসফ্যাকশন বা এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করার কি প্রয়োজনীয়তা, কি সুবিধা, সেটা যদি তাদের জানা থাকতো, তাহলে আমি মনে করি যে তাদের ক্যারিয়ারের জন্য সেক্টর সিলেক্ট করাটা আরো সহজ হতো এবং তাদের সেক্টর সিলেকশনের মধ্যে একটা নতুন ধাপ বা নতুন একটা অপশন যোগ হতো। যাই হোক, তো আমাদের এই টিউটোরিয়াল গুলো দেয়া বা আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট করার পেছনে একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে ইয়াং জব সিকার্স যারা আছেন তাদেরকে জানানো বা তাদেরকে সচেতন করা যে এই সেক্টরেও অনেক ভালো ক্যারিয়ার বিল্ড আপ করা যায় বা অনেক সম্ভাবনাময় ক্যারিয়ার এখানে রয়েছে। যাই হোক, তো এই সেক্টরে যারা কাজ করছেন, আবার যারা এই সেক্টরে এখনো আসেননি বা আসতে চাইছেন, তাদের জন্য এই আলোচনাটা খুবই উপকারে আসবে বলে আমি মনে করি। তো চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি। এই আলোচনা শুরু করার প্রথমে আমি একটা প্রবাদ বলতে চাই। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে যে একই ঝাড়ের বাঁশ, কোনোটা ফুলের ডালা আবার কোনোটা ঝাঁটার শলা। প্রবাদটার অর্থ খুবই সহজবোধ্য। এখানে বলা হচ্ছে যে একই ঝাড়ের বাঁশ, কোনোটা দিয়ে ঝাঁটার শলা বানানো হচ্ছে, আবার কোনোটা দিয়ে ফুলের ডালা বানানো হচ্ছে। তো যেটা ফুলের ডালা সেটা অত্যন্ত আদর বা কদরের বস্তু, আর যেটা ঝাঁটার শলা সেটা দিয়ে কাজ করা হয় ঠিকই, কিন্তু ওই ফুলের ডালার মতো অত আদর বা অত সম্মানের অবশ্যই নয়। এ ব্যাপারে আমি বিশ্বাস করি যে কারোর দ্বিমত থাকার কথা নয়। তো এই প্রবাদটি বলার উদ্দেশ্য হচ্ছে
এই যে আমরা মানুষের মধ্যে অনেক বৈষম্য আছে। বৈষম্য থাকতেই হবে, বৈষম্য না থাকলে পৃথিবী চলতো না, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু প্রত্যেকটা মানুষ চাইলে তার অবস্থানটাকে উপরে নিয়ে যেতে পারে, এটা সম্ভব। তো এই মার্চেন্ডাইজিং এর আলোচনায় আমি একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে আমার বিচারে এই সেক্টরে 3টি ক্যাটাগরির মার্চেন্ডাইজার রয়েছেন। সেই ক্যাটাগরি গুলোর মধ্যে হচ্ছে এ, বি এবং সি। যারা প্রথমে জবে প্রবেশ করেন তাদের ক্যাটাগরি থাকে সি, এবং তাদের রেমিউনারেশন, অনারারিয়াম বা স্যালারি যাই বলুন না কেন, সেটা থাকে 8, 10, 12 বা ম্যাক্সিমাম 15,000 টাকার মধ্যে। এরপর নিজেকে প্রমোটেড করতে করতে এক সময় তিনি বি গ্রেডে যান। সে সময় তার স্যালারি হয়ে যায় 20 থেকে 50,000-এর মধ্যে, বা 40 থেকে 60-70,000-এর মধ্যে। আবার সেখান থেকে প্রমোটেড হয়ে তিনি যখন এ ক্যাটাগরিতে চলে যান তখন তার স্যালারি হয়ে যায় 50 থেকে 60-70,000 বা 1 লক্ষ টাকা পর্যন্ত। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই সংখ্যাটাও কম নয়, যে কিছু মার্চেন্ডাইজারের স্যালারি 1-1.5 লক্ষ, 2 লক্ষ বা তার বেশিও আছে। তো এই যে সি ক্যাটাগরির মার্চেন্ডাইজার যিনি 10 থেকে 15,000-এর মধ্যে সীমাবদ্ধ, আরেকজন এ ক্যাটাগরির মার্চেন্ডাইজার যার বেতন 6 ডিজিটস এর উপরে। তো এই দুইজন মানুষের মধ্যে পার্থক্য কি? এটা আমাদের সহজেই বুঝতে হবে যে এই দুইজন মানুষের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। পৃথিবীতে যারা বড় হয়, পৃথিবীতে যারা বড় ধরনের সফলতা লাভ করে, তাদের মধ্যে অবশ্যই বিশেষ কিছু গুণাবলী আছে। সেই গুণাবলীর কারণে তারা নিজেদেরকে একটা বিশেষ অবস্থানে নিতে পেরেছেন। আমরা যদি মনে করি যে তাদের ভাগ্য তাদেরকে ওখানে নিয়ে গেছে, তাহলে সেই ধারণাটা আমাদের পুরোপুরি সত্য নয়। কারণ যার সফলতা যত বড়, যার অবস্থান যত বড়, আমি মনে করি তার সেই সফলতা বা তার সেই অবস্থানের পেছনে তার নিজের অবশ্যই কিছু ভালো গুণাবলী রয়েছে, যেটা অসাধারণ। যাই হোক, তো আমার এই লম্বা আলোচনা বা এতক্ষণ যা কিছু বললাম আপনাদের কাছে এগুলো নিরর্থক মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য যে 10 জনের মধ্যে একজন হতে হলে নিজেকে অবশ্যই 10 জনের থেকে আলাদাভাবে প্রমাণ করতে হবে। তো সেই আলাদাভাবে প্রমাণ করার জন্য বা আলাদাভাবে নিজেকে ফুটিয়ে তোলার জন্য কি কি গুণাবলী দরকার, বিশেষ করে মার্চেন্ডাইজিং সেক্টরে বা মার্চেন্ডাইজার হিসেবে কাজ করার জন্য কি কি গুণাবলী থাকলে একজন মার্চেন্ডাইজার নিজেকে প্রথম সারির মার্চেন্ডাইজার হিসেবে তৈরি করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই আলোচনার প্রথমে যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে প্রফেশনাল স্কিল, পেশাগত দক্ষতা। অ্যাকচুয়ালি এই টিউটোরিয়াল গুলোতে বা হাউ টু বিকাম আ ক্লাস অন অ্যাপারেল মার্চেন্ডাইজার, এই টপিকে আমরা যে কয়টা পার্ট করব, সেই পার্টগুলোতে আমরা এই ধরনের অনেকগুলো বিষয় উপস্থাপন করার চেষ্টা করব।
আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, প্রফেশনাল স্কিল নিয়ে কথা বলছিলাম। প্রফেশনাল স্কিল পেশাগত দক্ষতা। একজন মার্চেন্ডাইজারের মধ্যে প্রথমত যেটা থাকতে হবে সেটা হচ্ছে পেশাগত দক্ষতা, যা তাকে প্রথম সারির মার্চেন্ডাইজার হিসেবে তৈরি হতে সবচেয়ে বেশি সাহায্য করবে। প্রফেশনাল স্কিল বা পেশাগত দক্ষতা, কারণ প্রত্যেকটা পেশাতেই কিছু দক্ষতার প্রয়োজন আছে। সেই দক্ষতাগুলো ছাড়া সেই পেশায় সফল হওয়া অসম্ভব। আর আমরা এখানে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 10 জনের মধ্যে একজন হওয়া। যেমন ধরুন, একটা উদাহরণ দিই এভাবে, যে আমরা যখন তারা ভরা আকাশের দিকে তাকাই তখন আকাশে লক্ষ কোটি তারা দেখি। তো সব তারা কিন্তু মিটিমিটি করে জ্বলে না, ইংরেজিতে যেটাকে বলে ব্লিঙ্ক করা বা ব্লিঙ্কিং। সব তারা কিন্তু এরকম ব্লিঙ্কিং করে না বা ব্লিঙ্ক করে না, দুই একটি করে। তো যে দুই একটি তারা জ্বলজ্বল করে, সেই দুই একটি তারা কিন্তু খুব সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে বা খুব সহজেই আমরা সেগুলো লক্ষ্য করতে পারি। তো আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যখন কাজ করবেন একজন মার্চেন্ডাইজার হিসেবে, আপনার সাথে আরো 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন মার্চেন্ডাইজার থাকবে। তাদের মধ্যে আপনি যাতে ব্লিঙ্ক করতে পারেন, আপনি যাতে জ্বলজ্বল করতে পারেন, সেই জন্য আমরা কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিতে চাইছি। তো প্রফেশনাল স্কিলে কি শেখা উচিত বা কি জানা উচিত সেটা যারা মার্চেন্ডাইজার হিসেবে কাজ করছেন আমি মনে করি সবারই তা জানা আছে। আর যারা নতুন এই সেক্টরে কাজ করতে আসবেন বা এই সেক্টরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন মনে মনে বা প্রকাশ্যে, তাদেরকে জানানোর জন্য আমরা সেই বিষয়গুলো একটু তুলে ধরবো। চলুন তাহলে আমরা একটু ঘুরে আসি অন্য কোথাও থেকে। এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। আর এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের একটা ব্লগ, pigft.blogspot.com, pigft.blogspot.com এর ইউআরএলটা আপনারা চাইলে এই ব্লগটি ভিজিট করতে পারেন। এখানে অনেক আর্টিকেল দেয়া আছে। তো এখানে যে সমস্ত আর্টিকেল দেয়া আছে তার মধ্যে একটা আর্টিকেল হলো হাউ টু বিকাম আ ক্লাস ওয়ান অ্যাপারেল মার্চেন্ডাইজার। তো এটা টেক্সট আকারে আছে বা লেখা আছে। তো আজকে আমরা এই টিউটোরিয়ালে এটা আলোচনা করে, বিশদভাবে আলোচনা করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমরা কথা বলছিলাম প্রফেশনাল স্কিল নিয়ে। প্রফেশনাল স্কিলে একজন মার্চেন্ডাইজারের কি কি জানা উচিত সেটা আমরা দেখব এখন। তো এখানে কাজ করতে হলে একজন মার্চেন্ডাইজারকে প্রথমে যেটা জানতে হবে সেটা একেবারে গোড়া থেকে বললে ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, নিট, ওভেন, সোয়েটার এবং বিভিন্ন ধরনের গার্মেন্টস এর নাম বা বিভিন্ন ধরনের গার্মেন্টস চিনতে পারা। তারপরে গার্মেন্টস অ্যাক্সেসরিজ। গার্মেন্টস অ্যাক্সেসরিজ আসলে খুব ভাস্ট একটা বিষয়। গার্মেন্টস অ্যাক্সেসরিজ চিনতে হলে বা জানতে হলে অনেক সময় লেগে যায়। একজন মার্চেন্ডাইজারকে যদি সব গার্মেন্টস অ্যাক্সেসরিজ চিনতে হয় তাহলে আমি মনে করি কাজ করে শিখলেও কম করে 3-4 বছর লেগে যায় সব গার্মেন্টস অ্যাক্সেসরিজ চিনতে বা সব গার্মেন্টস অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করার মতো দক্ষতা অর্জন করতে। সুতরাং এটা অনেক বড় একটা বিষয়। তারপরে ফেব্রিকেশন, নিটিং, ফেব্রিকেশন, নিটিং, উইভিং,
ডাইং, ওয়াশিং, ফিনিশিং, টেস্টিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, তারপরে করেসপন্ডেন্স অ্যান্ড ফলো আপ, যেটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় T&A, টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান, সিপি, ক্রিটিক্যাল পথ, potential searching of buyers, তারপরে order negotiation, sourcing and pricing of raw materials, negotiation to raw material sourcing, how to make a booking sheet অথবা work order, তারপরে AQL, consumption, costing, compliance, carton, CBM, freight calculation, knitting, dyeing, programming, এই সহ আরো অনেক কিছু। তো এটা মূলত যারা নতুন কাজ শুরু করেছেন বা কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য আমরা এই বর্ণনাটুকু দিলাম। আর যারা পুরনো কাজ করছেন অলরেডি তাদের আশা করি এগুলো অজানা থাকবার কথা নয়, তারা নিজেরা অবশ্যই জানেন যে এই সেক্টরে প্রফেশনাল স্কিল বা পেশাগত দক্ষতা বলতে কোন কোন দিকে নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে হবে। যাই হোক, তো আশা করি প্রফেশনাল স্কিল কি একজন মার্চেন্ডাইজার হওয়ার জন্য বা প্রথম সারির মার্চেন্ডাইজার হওয়ার জন্য সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আসুন দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে ইংলিশ কম্পিটেন্স বা ইংরেজির দক্ষতা। এটা খুব জরুরি একটা বিষয়, কারণ হচ্ছে কি যে আমরা প্রায় কথায় বলে থাকি যে এটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, অর্থাৎ শতভাগ তৈরি পোশাক বিদেশে চলে যায়। এখানকার কোনো পোশাক লোকাল মার্কেটে বিক্রি হয় না বা লোকাল মার্কেটের জন্য এই ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তৈরিও হয় না। তো এখানে সব প্রোডাক্ট বিদেশে যায় এবং বিদেশে যারা ক্রেতা তাদেরকে আমরা বায়ার বলে থাকি, ইংরেজি শব্দ। তো বায়াররা বিভিন্ন দেশের, আমাদের বাংলাদেশের গার্মেন্ট সাধারণত ইউরোপ মহাদেশ, বিশেষ করে ইউর যে দেশগুলো আছে, তারপরে আমেরিকা, বিশেষ করে নর্থ আমেরিকা যেমন ইউএসএ, কানাডা, তারপরে মেক্সিকো, সাউথ আমেরিকাতে ব্রাজিল, তারপরে এশিয়াতে মিডল ইস্টের কিছু কান্ট্রি আছে, তারপরে জাপান, কোরিয়া, এইসব দেশ আমাদের বাংলাদেশের প্রধানতম মার্কেট গার্মেন্টের জন্য। তো এক এক দেশের ভাষা এক এক রকম। তো ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেহেতু এই সেক্টরে বায়ারদের সাথে যোগাযোগ করার জন্য ইংলিশই হচ্ছে অন্যতম যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তো ইংরেজির দক্ষতা বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বলতে চাইছি না যে আপনাকে ইংলিশের প্রফেসর হতে হবে। আমরা বলতে চাইছি যে ইংলিশে এতটুকু দক্ষতা আপনার লাগবে যতটুকু হলে আপনি বাইরের সাথে যোগাযোগটা মেইনটেইন করতে পারেন। অর্থাৎ আপনি কথা বলে তার সাথে তাকে বোঝাতে পারেন যখন আপনি তার সাথে কথা বলছেন, আর যখন মেইলে লিখছেন লিখে যেন তাকে বোঝাতে পারেন। এইটুকু করতে পারলেই হয়, এর যে খুব বেশি দক্ষ হবার দরকার নেই, হতে পারলে ভালো। তো আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে অনেক মার্চেন্ডাইজার রয়েছেন যাদের এই প্রফেশনাল স্কিল বা পেশাগত দক্ষতা অনেক বেশি, কিন্তু এই ইংরেজির দক্ষতা অনেক কম। তো দুইটা বিপরীতমুখী, একটি ছাড়া আরেকটি প্রায় মূল্যহীন, বা একটি ছাড়া আরেকটিকে প্রকাশ করার সুযোগ খুবই কম।
আপনার প্রফেশনাল স্কিল যেমন থাকতে হবে, সাথে ইংরেজির ওই যোগাযোগ করার জন্য ন্যূনতম যে কম্পিটেন্সটুকু থাকা দরকার সেটুকুও থাকতে হবে। আপনি যদি ইংরেজির ওইটুকু দক্ষতা না রাখেন তাহলে আপনি বায়ারের সাথে যোগাযোগ করতে পারবেন না। আর বায়ারের সাথে যদি যোগাযোগ করতে না পারেন তাহলে আপনার বিজনেস হবে না। আর আপনি যদি আপনার কোম্পানিকে বিজনেস দিতে না পারেন তাহলে আপনার কোম্পানি আপনাকে রেমিনারেশন বা সম্মানী কেন দেবে, প্রমোশন কেন দেবে? আপনার কোনো প্রয়োজনীয়তা তার কাছে থাকবে না। সুতরাং প্রফেশনাল স্কিল থাকা সত্ত্বেও যদি ইংরেজির স্কিলটা না থাকে তাহলে আপনার এই প্রফেশনাল স্কিলটা প্রায় মূল্যহীন বা কম মূল্যবান, বেশি মূল্যবান নয়। আমি অনেক মার্চেন্ডাইজারকে দেখেছি যে এই প্রফেশনাল স্কিলে খুব দক্ষ হওয়া সত্ত্বেও ইংরেজিতে অদক্ষতার কারণে তারা পেছনে পড়ে রয়েছে। সুতরাং আপনাদেরকে আমরা এটাই বলতে চাইছি যে ইংরেজিতে যোগাযোগ করার জন্যে ওইটুকু মিনিমাম দক্ষতা আপনারা অবশ্যই অর্জন করার চেষ্টা করবেন। যাই হোক, তারপরে আসি আমরা তৃতীয় যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার স্কিল, কম্পিউটারের দক্ষতা। আজকাল ডিজিটাল ওয়ার্ল্ডে একথা বলার কোনো অবকাশ রাখে না যে কম্পিউটারের দক্ষতা ছাড়া কোনো অফিসিয়াল জব করা যায়। আজকাল যে কোনো জবই আপনি বলুন না কেন সব জায়গাতেই আপনার কম্পিউটার স্কিলটা দরকার। তো এক একটা সেক্টরে এক এক ধরনের কম্পিউটার স্কিল প্রয়োজন হয়। তো মার্চেন্ডাইজিং এর জন্য আসলে কি দরকার হয়? এখানে মেইনলি দরকার হচ্ছে আপনার এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, তারপর ইন্টারনেট ব্রাউজিং এবং ইমেইল করেসপন্ডেন্স। এই তিনটি জিনিস অপরিহার্য, এই তিনটি জিনিস অবশ্যই দরকার। এই তিনটি জিনিস ছাড়া মার্চেন্ডাইজিং করা যাবেই না, এটা আমি খুব জোর দিয়ে বলছি। আর এরপরে অ্যাডোব ইলাস্ট্রেটর বা অ্যাডোব ফটোশপ যদি জানা থাকে, সাথে পাওয়ার পয়েন্ট, তাহলে সেগুলো আপনার বাড়তি যোগ্যতা, দক্ষতা বা সেটা আপনার একটা প্লাস পয়েন্ট। তবে এমএস ওয়ার্ড, এক্সেল এবং ইমেইল করেসপন্ডেন্স এই তিনটি জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। তার সাথে অ্যাডোব ফটোশপটা জেনে রাখতে পারলে ভালো হয়, কারণ অনেক সময় বায়ারের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ছবি সেটা অনেক সময় এডিট করার দরকার হতে পারে, যেটা অ্যাডোব ফটোশপ দিয়ে করতে হয়, সেটা জানা থাকলে ভালো হয়। তো যাই হোক প্রিয় সুধী, আজকের পর্বে আমরা এখানেই শেষ করতে চাইছি। এই হাউ টু বিকাম আ ক্লাস অন অ্যাপারেল মার্চেন্ডাইজার এই আলোচনার দ্বিতীয় পার্টে আপনাদের সকলের আমন্ত্রণ রইল। দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।